ঢাকা ৮ আসনে গণ অধিকার পরিষদ থেকে ট্রাক মার্কায় নির্বাচন করছি। আজকে আমাদের মাননীয় উপদেষ্টার কথা দিয়ে শুরু করি। উনি বললেন যে মোট প্রার্থীর অ্যাবাউট 4% হচ্ছে উইমেন, এবং প্রশ্নটা ছিল যে এই চ্যালেঞ্জটা কেন, নারী প্রার্থীর অংশগ্রহণ এত কম কেন? আমরা সবাই আসলে দলকে কিছুটা চেষ্টা করছি ব্লেম দেওয়ার, দে হ্যাভ আ পোর্শন অফ দ্য ব্লেম টু টেক। কিন্তু আমি একটা শব্দ আজকে আমার খুব কানে লাগলো, যে আমাদের মাননীয় উপদেষ্টা প্রথমেই বলেছিলেন যে নরমেটিভ কাঠামোটা কি আমাদের সমাজে, যে আমরা দেখি যুদ্ধের সময়, গণজাগরণের সময়, গণ অভ্যুত্থানের সময় নারীরা ইমার্জেন্সি সিচুয়েশনে বেরিয়ে আসে, এবং আমাদের দেশে কিন্তু আসলে নারী পুরুষ সমানে সমান বললেও ভুল হবে। আমাদের দেশে একটা ইউনিক অকারেন্স, আমাদের দেশে নারীর সংখ্যা বেশি, কম্পারেটিভলি পুরুষের থেকেও আসলে এখানে নারীর অংশগ্রহণ বেশি হওয়াটা স্বাভাবিক হওয়ার কথা। এখন ইলেকশন ইজ আ ডিফারেন্ট প্রসিডিউর। ইলেকশনে যখন আপনি রাজনৈতিক ভাষায় কথা বলেন যে একটা ইলেকশনের মেইন কম্পোনেন্ট কি, সেখানে একজন বলেছেন মাসল পাওয়ার, হুইচ ইজ অ্যাকচুয়ালি ইকোনমিক পাওয়ার। লিঙ্গ বৈষম্য কিন্তু আসলে শ্রেণী বৈষম্যের একটা অংশ। জেন্ডার ডিসক্রিমিনেশনকে আমরা যখন ব্লেম করি, ইট ইজ পার্ট অফ ক্লাস ডিসক্রিমিনেশন। যার হাতে অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে ক্ষমতা একটা দীর্ঘস্থায়ী সময় ধরে ছিল, খুবই সাধারণভাবেই তার জন্য অংশগ্রহণ করা সহজ হবে। একটা দল যখন নমিনেশন পেপারটা দিতে চায় একজন নারীকে, তিনি কিন্তু আসলে বাছাই করেন যে কোন নারীটা অর্থনৈতিকভাবে এই নির্বাচনের বোঝাটা ঘাড়ে নিয়ে সামনে আগাতে পারবে। যেহেতু আমাদের সমাজে সেই নারীর অর্থনৈতিক কাজে অংশগ্রহণ একটা দীর্ঘ সময় ধরে সীমিত, এবং কিছুটা জায়গায় আমি বলবো একজন পুরুষ দেখা যায় তার হাতে যে টাকাটা আসে উপার্জন হয়ে, সেখান থেকে সে কিছুটা নিজের জন্য ব্যয় করছে, রাজনৈতিক কাজে কিংবা ব্যবসায়িক কাজে ব্যয় করছে। অনেক সময় সে তার পরিবারকে বলে যে শ্বশুর বাড়ি থেকে ম্যানেজ করে নাও, কিংবা তোমার জমানো টাকা দিয়ে, তোমার গয়না দিয়ে ম্যানেজ করে নাও। এবং অনেক সময় কিন্তু নারীরা নিজের গহনা নিয়ে এগিয়ে আসে পুরুষের পাশে, যেটা নারীর ক্ষেত্রে হয় না। নারী যেটা উপার্জন করে আদতে কিন্তু সেটাতে সংসারে তার ছেলে মেয়ের পিছনে ব্যয় করে ফেলে, এবং অনেক সময় স্বামীর বিপদেও এগিয়ে আসে, যেটা স্বামীরা হয়তো নারীর জন্য করে না। তো এই যে অবকাঠামোটা, সেখানে কিন্তু আসলে নারীর হাতে অর্থনৈতিক ক্ষমতাটা খুব কম। আমরা যদি একজন বেকার পুরুষ, একজন দুর্বল পুরুষকে দেখি, এই যে শ্রেণী বৈষম্য নারী যুগ যুগ ধরে ফেস করছে, তাকেও কিন্তু তার কিছুটা ফেস করতে হয়। তো এখানে আমি আসলে দলকে পুরোপুরি দোষ দেব না। আমি বলবো যে আমাদের এখানে যে সিস্টেম চেঞ্জটা হওয়ার দরকার ছিল, স্পেশালি হচ্ছে গণ অভ্যুত্থানের পর, আমার মনে হয় আমাদের যারা সরকার গঠন করেছেন তাদের আসলে স্পেশালি একটা ফোকাস দেওয়া উচিত ছিল যে এই অবকাঠামোতে আমরা কি পরিবর্তন আসলে সীমিত সময়ের মধ্যে আনতে পারি। যেমন ইসির যে রুলস গুলো, সেখানে কিন্তু চাইলে সরকারের সাথে মিলিত হয়ে তারা কিছু প্রশিক্ষণ ব্যবস্থা এবং কিছু ফান্ডিং ব্যবস্থা করতে পারতেন, যদি তারা সেটা বিবেচনায় নিতেন। কারণ আমি যখন বলি যে জামানত দিয়ে কিংবা নির্বাচনের খরচ দিয়েই একজন মানুষকে নির্বাচন করতে হবে, আমি কিন্তু শ্রেণী বৈষম্যকে বজায় রাখি। তার মানে হচ্ছে আমার সমাজের যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে, যারা গ্রাসরুটস পিপল, তারা কখনোই ক্ষমতার উচ্চসারিতে আসতে পারবে না, কারণ তাদের কাছে সেই কাঠামোগত শক্তিটা অলরেডি নেই। এবং নারীর অংশগ্রহণের একটা বড় বাধা হচ্ছে সেম, যেটা ইলেকশনের কম্পোনেন্ট, সিকিউরিটি। একজন পুরুষ রাস্তা দিয়ে চললো, সে সকালবেলা ওই যে ফজরের নামাজ পড়ে সে নেমে যাচ্ছে নির্বাচনের প্রচারণা করার জন্য কিংবা মত বিনিময়ের জন্য, কিন্তু একটা নারী কিন্তু আসলে সেটা করতে চাইলেও পারছে না, কারণ তার সোশ্যাল সেফটিটা নেই। একজন পুরুষকে চিন্তা করতে হয় আমার উপরে কোনো আঘাত আসবে, একজন নারীকে চিন্তা করতে হয় আমাকে কোনোভাবে যৌন হয়রানি বা নির্যাতন করা হবে কিনা। এবং আমাদের সমাজে একটা বিষয় হচ্ছে যে আপনার হাত কাটা গেল, পা কাটা গেল, সবকিছু আমরা মেনে নেই, শহীদ হলেন সেটাও হচ্ছে গর্বের বিষয়। কিন্তু একজন নারী, সে যদি আসলে যুদ্ধক্ষেত্রে হোক, দেশের জন্য হোক, তার আমরা যে সম্ভ্রম বলি সেটা হারিয়ে ফেলে, তাহলে সে সামাজিক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। তো সেই জায়গাটাতে সাইবার বুলিং এবং সোশ্যাল যে হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা একটা বিশাল সমস্যা নারীর রাজনৈতিক ক্ষেত্রে আসার জন্য। এবং আপনি যদি লিডারের রোলে আসেন, তখন তো আপনার জন্য এটা আরো বড় সমস্যা হয়ে যায়, যেহেতু আঘাত করার কিংবা টার্গেটের আপনি একটা কেন্দ্রবিন্দু হয়ে যান। সেই ক্ষেত্রে আমার একটা প্রস্তাবনা থাকবে আজকেই, যেটা আমার মনে হয় যে মাননীয় উপদেষ্টা চাইলে এখনই গিয়ে তার সংশ্লিষ্টদের সাথে কথা বলে নিতে পারে। সেটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য আমি দেখেছি আমাদের আর্মি, আমাদের পুলিশ সবাই আমাদের সাথে এনএসআই পর্যন্ত যোগাযোগ করছে যে আপনাদের সিকিউরিটি নিয়ে আমরা অনেক কনসার্ন, কিন্তু সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমি তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি, কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি এমপি প্রার্থীদের জন্য। এবং আমার মনে হয় এটা খুবই সহজ, চাইলে যারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে তারা সবাই মিলে কিন্তু একটা সাইবার সেল এখনই গঠন করে ফেলতে পারে। এবং এই যে নির্বাচন চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত, দিস উইল বি আ রেকমেন্ডেশন ফ্রম আস যে প্লিজ ক্রিয়েট আ সাইবার সিকিউরিটি সেল
যারা অ্যাটলিস্ট কোনো নারীকে নিয়ে কোনো বিকৃত ছবি কিংবা বিকৃত ভিডিও যেটা প্রকাশ্যে বোঝা যায় যে নোংরামি, সেটা সাথে সাথে ইমিডিয়েটলি দূর করে দিতে পারবে এবং প্রবাবলি ফর্মাল ওয়ে অফ আ স্টেটমেন্ট যে আমরা এটাকে রিমুভ করে দিয়েছি, যাতে করে জনসাধারণের মধ্যে নারীদেরকে নিয়ে চরিত্র হরণের যে প্রসিডিউরটা এটা একেবারেই অকার্যকর হয়ে পড়ে। সো দ্যাট ইজ ওয়ান রেকমেন্ডেশন। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, এই সরকারটা আসলে এই নির্বাচনের পরে তো আর থাকছে না। দিস ইজ দ্য টাইম ফর সামথিং নিউ। সো আজকে যারা এখানে প্রার্থী আছে, আমার মনে হয় তাদের অনেকেই ইনশাআল্লাহ নেক্সট যে রাষ্ট্রীয় ক্ষমতা সেটা গ্রহণ করবেন। এবং আমার মনে হয় আজকে যে আলোচনা করছি সেখান থেকে ইউ ক্যান অলসো টেক পয়েন্টার্স যে আমরা যখন ক্ষমতায় আসবো আমাদের প্রথম লক্ষ্য হওয়া হবে শুধুমাত্র ব্লেম খোঁজা না, বরঞ্চ কাঠামোগত জায়গায় আমরা আমাদের জায়গা থেকে কি পরিবর্তন আনতে পারি যাতে নারীর ক্ষমতায়নটা সাস্টেইনেবল হয়। থ্যাংক ইউ।